তুমি যখন প্রথম এসেছিলে তখন তুমি কিভাবে শুরু করেছিলে এখানে? হ্যাঁ, আমি যখন ওখানে আমি বললাম যে আমি তোমাকে ডাবিং করতাম, আমাদের খুব ক্লোজ একজন ওখানে গিয়ে রিলেটিভের মতনই হয়ে গেছে বম্বেতে থাকাকালীন, বাবুয়াদা বলে। বাবুয়াদা আমাকে এখানে, বাবুয়াদার এক ভাই আছে, তোমরা সবাই চেনো, ভাস্বরদা। তারপরে একটা অ্যাড এজেন্সির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন উনি। উনি আমাকে 2-3 জনের নাম্বার দিয়ে পাঠিয়েছিলেন যে এদের সাথে গিয়ে যোগাযোগ করো। তার মধ্যে কিউ ছিলেন, কৌশিকদা ছিলেন, মানে কৌশিক সেন ছিলেন, বাবান্দা ছিলেন। এরকম 3-4 জনের সাথে আমি র্যান্ডম দেখা করি যে আমি বম্বে থেকে এসেছি, আমাকে এরা তোমাকে নাম্বার দিয়েছে। এরা আবার 2-1 জনের কাছে পাঠায়। এরকম করতে করতে হয়, এবং 6 মাস তার মধ্যে রবি স্যারের সাথে দেখা হয়, মানে রবি ওঝার সাথে। ওনার সাথে আমার একটা কাজ হওয়ার কথা ছিল, ফাইনালি হয় না। কিন্তু ওই ওনার একটা ওয়ার্কশপ, তখন উনি বলেছিলেন যে ওই সিরিয়ালটার জন্য করবেন, ওয়ার্কশপটার একটা পার্ট ছিলাম আমি। সেই থ্রু দিয়ে অনেকের সাথে আলাপ হয়, সেখান থেকেই আমার প্রথম কাজ অসম্ভব জি বাংলায়। সেটা হয়, আমি ধরো এখানে এসেছি জুন মাসে 2008-এর, আর না, এপ্রিল মাসে এসেছি, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ওই কাজটা শুরু হয়। জি বাংলায় অসম্ভব বলে একটা সিরিয়াল, রবিন নাম্বিয়ার বলে একজন ডিরেক্ট করতেন। তো ওই চেনা পরিচিত, তারপরে তো আহ, ধরো ওটা করতে করতে তখন শুরু হলো, অগ্নি পরীক্ষা শুরু হলো, তখন অগ্নি পরীক্ষার সময় আমাকে ডাকলো। অ্যান্ড দেন মানে ওই তারপরে তো মানে তোমার একটা কাজ থেকে আরেকটা কাজ আসে, পরপর চলতে থাকে, তখন আর খুব একটা। তখন কি প্রসেসটা খুব স্মুথ হয়? মানে ধরো একটা কাজ তুমি খুব একটা ভালো জায়গা পেলে, দর্শকের কাছে খুব ভালো জায়গা পেলে, খুব ভালো রেসপন্স এলো, তারপরে জার্নিটা কি খুব সহজ হয়? দেখো, আমার জন্য খুব কঠিন ছিল না, কারণ আমার সত্যিই বলতে যে এইটা তো ইন্ডিভিজুয়ালি ম্যাটার করে। আর এখন যেটা হয়েছে, এখন নাম্বার অফ পিপল এন্টারিং দ্য ইন্ডাস্ট্রি এভরি ইয়ার ইজ সো হাই, যে ওখানে ধরো নতুন এত লোকে ঢুকছে প্রত্যেক বছর সেখানে। কিন্তু এখন প্রবাবিলিটিস যে তুমি আরেকটা কাজ থেকে আরেকটা কাজ পেয়ে গেলে, সেটা কিন্তু নাও হতে পারে, বিশেষ করে টেলিভিশনে আমি বলছি। কারণ টেলিভিশনে দে আর লুকিং ফর নিউ ফেসেস। হ্যাঁ, আজকে, কারণ যথারীতি এটা দেখো, এটা খুবই একটা কমপ্লেক্স সিও, কারণ একজন যে হিট করে গেছে, সে 3-4টে কাজ করে নিয়েছে অলরেডি, সেখানে তার রেমুনারেশন সব কিছুই তো বেড়ে যায়। তার মানে যে তুমি নতুন আসছে তাকে তার অনেক কম দিয়েও চালানো যাবে। খুব স্বাভাবিক, তা সে তো ধরো তার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই। তুমি তো সবসময় বলতে পারো যে তোমাকে তো কাজ শেখানোও হচ্ছে, প্লাস তোমাকে মানে এটাই একটা জায়গা যেখানে তুমি কাজ শিখছো, তার জন্য তোমায় টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই কাজটা তো বেচাও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। তো সেই ক্ষেত্রেও তো হয়, মানে এটা এখন কিন্তু অতটা সোজা নয়, মানে টিকে থাকার জন্য ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, মানে। এবং খালি ওয়ার্ক হার্ড মানে তোমাকে ভালো অভিনয় করতে হবে, তোমাকে নিজেকে ফিট রাখতে হবে, তোমাকে দেখতে ভালো হতে হবে, সেটা নয়। এবং তোমার সাথে একটু আগে কথা হচ্ছিল, এই দেখতে ভালোর কনসেপ্টটা আমি বুঝি না। মানে আমরা তো চারিপাশে যখন দেখি, ধরো যে কোনো গল্প যখন স্ক্রিনে হচ্ছে, সেটা তো আমাদের এই চারপাশেরই গল্প হওয়া উচিত। সেটা যদি হয়, আমাদের এখানে তো নানান রকম মানুষ দেখতে, বিভিন্ন কারুর কাছে রকম তুমি চরিত্র থাকে বিভিন্ন বিভিন্ন চরিত্র, রকম বিভিন্ন রকম মানুষের মানুষ, জন্য, হ্যাঁ। একমাত্র যদি কমার্শিয়াল একটা হিরো যাকে সবার ভালো লাগতে হবে সেরকম যদি না হয়, তাহলে। এবং সুন্দরটাও তো খুব পার্সপেক্টিভ, তোমার কাছে যে সুন্দর আমার কাছে সে সুন্দর নাও হতে পারে। একদম একদম একদম। তো এইটা এখন কেমন একটা সবাই, আর আরও হয়েছে এখন মনে হয় এই তোমার বিভিন্ন প্লাস্টিক সার্জারির যুগে কেমন একটা কুকি কাটার মতন হয়ে গেছে, মানে পুরোটাই সবাই যেন এক ধাঁচে যদি তৈরি হয় তাহলেই ওটাকে, মানে সব ছেলেই যদি ঋত্বিক রোশনের মতন গ্রিক গড টাইপের দেখতে হতো তাহলেই সবাই সুন্দর, না হলে সুন্দর নয়। তো এইগুলো এখন হয়েছে, কিন্তু ওই জন্য টিকে থাকার জন্য এখন এখন কিন্তু লড়াইটা অনেক কঠিন, অনেক কঠিন। আমাদের সময় এতটা কঠিন হয়তো ছিল না। আমাদের সময় ডেডিকেটেডলি কাজ করলে, ভালো অভিনয় করলে, এবং নিজেকে মোটামুটি একটা ফিট রাখলে। এখন কম্পিটিশনটা অনেক বেশি, এখন যারা করছে এবং রেগুলারলি কাজ করছে, হ্যাটস অফ টু দেম, মানে তারা খুবই। আর পিআরটা ঠিক রাখাটা খুব জরুরি, ওই তাই তো? এটাতেই আসছিলাম আমি। তার সাথে সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পিআর। খালি পিআর নয়, সোশ্যাল মিডিয়া। এখন তো সারা পৃথিবী জুড়ে, আমি পৃথিবী জুড়ে বলতে পারছি কারণ আমি কিছু দিনও নয়, কিছু বছর আগে কেট উইন্সলেটের একটা সেটা অবশ্য দেখো সোশ্যাল মিডিয়ারই দেন, যে আমি সোশ্যাল মিডিয়ার জন্য সেটা শুনতে জানতে পাচ্ছি, পারলে, আজকে হ্যাঁ। জানতে পাচ্ছি। উনিও বলছেন যে সব জায়গায় কাস্টিং হচ্ছে তোমার কত ফলোয়ার্স তার হিসেবে। তো
তো তোমার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স কি করে ডিসাইড করে দেয় হাউ গুড অ্যান অ্যাক্টর ইউ আর? তোমার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স, তুমি ভাবছো যে তার মানে এতগুলো দর্শক তোমাকে দেখবে, সে নাও দেখতে পারে, কারণ তোমার তার মানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টটা দেখে। না, তার মানে এখন যেটা দেখা হচ্ছে তোমার ট্যালেন্টের থেকে বেশি দেখা হচ্ছে যে তোমাকে দিয়ে কতটা বিজনেস হবে। একদমই, একদমই। কারণ দেখো, দেখো বিজনেস কি তখন ছিল না? তখনও বিজনেস ছিল। কারণ আলটিমেটলি তো একজন প্রডিউসার সেটা দেখবেনই যে আমার সেখান থেকে রেভিনিউ আর্ন কত হচ্ছে, সেটা তো অবভিয়াসলি। সেটা তো অবশ্যই দেখবে, হ্যাঁ, কিন্তু কিন্তু আগে দেখা হতো না যে আগে ট্যালেন্টটাও দেখা হতো। হ্যাঁ, মানে তখন কি বলতো, তখন হিরো ছিল হচ্ছে গল্প। এখন আমি চাইছি একটা রেডিমেড হিরো মেটেরিয়াল, যার আমি ফলোয়ার্স, মানে এ কাজটা করলে এত মিলিয়ন লোক দেখবে, সেটা আমি গ্যারান্টি করে তখন এখানে নিচ্ছি। এবং সেইটার সাথে তাল মিলিয়ে থাকা, সেটা সবার পক্ষে সম্ভব। আমি যেরকম পারি না, মানে এটা আমার পক্ষে, মানে আমারই মনে হয় যে আমার যদি কেউ করে দিতে পারে ঠিক আছে, কিন্তু আমি নিজে পারি না। মানে রেগুলারলি ছবি পোস্ট করতে হবে, আমাকে সোশ্যাল মিডিয়ায় একটা সময় দিতে হবে, একটা রিল পোস্ট করতে হবে। রিল কী করে করে সেটাই বুঝতে পারি না। মানে এখন তো মানুষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখছে। হ্যাঁ, মানে সেটা যদি থাকে ঠিক আছে, একজন করে দিল, কিন্তু সেটার জন্য যে আমাকে করতে হবে, সেটার জন্য একটা এফোর্ট দিতে হবে। আমি তাহলে আমার পড়াশোনাটা কখন করব? আমি নিজের ডেভেলপমেন্টটা কখন করব? আমি যে অ্যাক্টর ছিলাম সেই অ্যাক্টরই রয়ে যাব। মানে আমি পৃথিবীটা না দেখলে, আমার আশপাশের মানুষজনকে না দেখলে, আমি কি করে ক্যারেক্টার্সগুলোকে ডেভেলপ করব? তুমি তো ওটিটিতে প্রচুর কাজ করেছো, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? ওটিটি আমার অ্যাকচুয়ালি, আমি 2012 থেকে 17 কাজ করিনি মাঝখানে। 17-র পরে যখন প্রথম আবার কাজ করব বলে ডিসাইড করি, তখন প্রথম কাজটাই আমার ওটিটিতে। এবং সেটা মানে আমার কাছে একটা ফ্রেশ এয়ারের মতন। কারণ হচ্ছে 17-র পরে মানে 5 বছর নিজেকে পুরো, মানে নিজের পিকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়া, এবং তারপরে 5 বছর নিজেকে ইন্ডাস্ট্রি থেকে অফ করে রাখা, এটা আমি কখনোই ভাবিনি যে ইন্ডাস্ট্রি আবার আমাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্টেন্সের তোরও ব্যাপার আছে, মানে প্রথম তো কাজ পাওয়া এবং সেই কাজটা অ্যাকসেপ্টেড হওয়া মানুষের মধ্যে। সেইটা প্রথম শুরু হয় হচ্ছে একেনবাবু দিয়ে। থ্যাঙ্কস যে ওটিটি ছিল, একেনবাবু হয়েছে, এবং তাই জন্য আমার কামব্যাকটা হয়েছে। ওটিটি মানে আমার কাছে একটা খুব ফ্রেশ এয়ারের মতন। কারণ হচ্ছে যে কী বলতো, একটা গল্পের শুরু এবং শেষটা আমি জানি, তাহলে সেই চরিত্রটার শুরু এবং শেষটা আমি জানি, গল্পটা কিভাবে এগোচ্ছে আমি জানি। কম দিনের জন্য হলেও সেটাতে আমি পুরো মনোনিবেশ করে সেই চরিত্রটাকে নিজের মতন করে, এবং অবভিয়াসলি সেটা তো একটা টিম ওয়ার্ক, মানে ডিরেক্টরেরও ভিশন আছে আমার, কিন্তু আমি ওর ভিশন এবং অন্যান্য লোকেদের যে রাইটার তার ভিশন, সেগুলোকে ইনক্লুড করে একটা চরিত্রায়ন করতে পারবো, যেই চরিত্রায়নটা টেলিভিশনে তো আমরা জানি না। আমি হয়তো একটা গল্প চরিত্রায়ন কোন দিকে করলাম, এগোবে সেটা আগে থেকে জানা কিছুই জানি না। সম্ভব মানে নয়। এই ক্যারেক্টারটা 4 দিন বাদে কি করবে, মানে কালকেই কি করবে, নোবডি নোজ। একটা দেওয়া থাকে যে এ একটা পজিটিভ চরিত্র, কিংবা একটা নেগেটিভ চরিত্র, কিংবা একটা গ্রে চরিত্র, কিন্তু ওরমভাবে তো কোনো চরিত্রের তো মানে ওরকমভাবে বিশ্লেষণ হয় না। মানে একটা হয়তো করলাম, তারপরে দেখা গেল সেটা অন্য কিছু করছে। কিন্তু ওটিটিতে যেটা সুবিধা হয়, আমি সেই চরিত্রটার মোটামুটি, মানে অ্যাটলিস্ট একটা সিজন জুড়ে তার পথ চলাটা, তার জার্নিটা জানি, সেই হিসেবে ওয়ার্ক করা যায়। সেটাতে একটা মজা পাই, কারণ মনে হয় যে একটা চরিত্র গঠন করার পেছনে যে কাজটা, সেইটা করতে খুব আনন্দ পাই। তখন মনে হয় যে শিল্পটা, মানে বা শিল্পী হওয়াটা সার্থক।